আজ আমরা শুনব এমন এক মানুষের গল্প যিনি মৃত্যুকে ভয় পাননি, বরং হাসিমুখে বরণ করেছিলেন। গরিব ঘরে জন্ম, খালি পায়ে চলা এক মানুষ, কিন্তু চিন্তায় তিনি ছিলেন আকাশের মতো বিশাল। তিনি সক্রেটিস। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত। আজকের গল্প সক্রেটিস। সে প্রায় ২৫০০ বছর আগেকার কথা। গ্রিস দেশে এথেন্স নগরের একটি গরিব ঘরে একটি কুশ্রী ছেলের জন্ম হয়। গরিবের ছেলে, পরনে তার ছেঁড়া কাপড়, দুই বেলা পেট ভরিয়া খাইতে পায় কিনা সন্দেহ। সে আবার লেখাপড়া শিখিবে কিরূপে? সে পাথরের মূর্তি গড়িতে পারিত, তাই বেচিয়া এবং অবসর মতো লোকের কাছে দুকথা শিখিয়া মানুষ হইতে লাগিল। এমন সময় ক্রাইটো নামে একটি ধনী লোক এই ছেলেটির সঙ্গে আলাপ করিয়া তাহার মিষ্ট ব্যবহারে এত খুশি হইলেন যে তিনি তখনই নিজের খরচে তাহার পড়াশোনার ভালো ব্যবস্থা করিয়া দিলেন। সকলেই ভাবিল গরিবের ছেলে ভালো লেখাপড়া শিখিয়া এইবার একটা ভালো চাকরি বা ব্যবসা করিবে। এথেন্স নগরে তখন একদল লোক থাকিত, তাহাদের ব্যবসা ছিল পণ্ডিতি করা। তাহারা লোকের কাছে পয়সা লইয়া আড্ডা খুলিত এবং সেখানে বড় বড় কথা আওড়াইয়া চুলচেরা তর্ক করিয়া নানা রকম বিদ্যার ভড়ং দেখাইত। তাহাদের বলচালে ভুলিয়া লোকে মনে করিত না জানি তাহারা কত বড় পণ্ডিত। একটু বয়স হইলেই সেই গরিবের ছেলে এই পণ্ডিত মহলের পরিচয় লইতে আসিলেন। মুখে মিষ্টি মিষ্টি কথা, নিতান্ত ভালো মানুষটির মতো আস্তে আস্তে প্রশ্ন করেন, যেন তিনি কিছুই জানেন না। কিন্তু তাহার প্রশ্নের ঠেলায় পণ্ডিতের দল অস্থির হইয়া পড়িলেন। তাহার সঙ্গে তর্ক করিতে গিয়ে একজন পণ্ডিত এমন নাকাল হইয়া আসিলেন যে দেখিতে দেখিতে তাহার নাম চারিদিকে ছড়াইয়া পড়িল। খালি পা, মোটা কাপড় পরা, খাঁদা বেটে গরিব লোকটিকে রাস্তার ঘাটে সকলে চিনিয়া ফেলিল। তিনি পথে বাহির হইলে সকলে দেখাইয়া দিত ওই সক্রেটিস। দেখিতে দেখিতে এইসব মূর্খ পণ্ডিতদের উপর সক্রেটিসের ঘোর অশ্রদ্ধা জন্মিয়ে গেল। তিনি ভাবিতে লাগিলেন, হায় হায়, এইসব অপদার্থের হাতে পড়িয়া এথেন্সের ছেলেগুলো একেবারে মাটি হইয়া গেল। ইহারা কেবল কথা কাটাকাটি করিতে শিখিল, কেহ জ্ঞান লাভ করিতে চায় না, মানুষের মতো মানুষ হইতে চায় না, শুধু লোকের কাছে নাম কিনিতে চায়, ছলে বলে ক্ষমতা জাহির করিতে চায়। সক্রেটিস তেজের সহিত চারদিকে বলিতে লাগলেন, এমন করিয়া কোনো মানুষ বড় হইতে পারে না। কেবল টাকা পড়ি ও যশ মানের জন্য ছুটোছুটি করিও না। ধর্মপথে থাকো এবং জ্ঞান লাভ করো, নইলে তোমরা অধঃপথে যাইবে। লোকে অবাক হইয়া গরিবের মুখে এই সকল কথা শুনিত এবং যে একবার আসিত সেই তাহার কথায় ও আশ্চর্য ব্যবহারে মুগ্ধ হইয়া যাইত। দেখিতে দেখিতে সক্রেটিসের অনেক বন্ধু ও শিষ্য জুটিয়া গেল। শহরের অনেক বড় বড় লোক পর্যন্ত তাহার কাছে যাতায়াত আরম্ভ করিল। কোনো বিদেশি রাজা অনেক টাকার লোভ দেখাইয়া সক্রেটিসকে তাহার নিজের সভায় লইতে চাইলেন, কিন্তু সক্রেটিস বলিলেন, আমি এ অনুগ্রহ লইয়া আপনার কাছে ঋণী থাকিতে চাহি না। আমার টাকারই বা প্রয়োজন কি? এই এথেন্স শহরে অতি অল্প খরচেই দুবেলা আহার করিয়া থাকা যায়, আর কাছেই ঝর্ণার জল, তার জন্য পয়সা দিতে হয় না। সুতরাং আমার তো কোনো অভাব দেখি না। সে সময় গ্রিস দেশে প্রায় যুদ্ধ বিগ্রহ চলিত। একবার কোনো এক যুদ্ধে সক্রেটিসকে পাঠানো হইল। যাহারা যুদ্ধ করিতে গিয়াছিল তাহাদের মধ্যে অনেকেই দেশে ফিরিয়া সক্রেটিসের আশ্চর্য শক্তির প্রশংসা করিতে লাগিল। ঘোর শীতের সময় যখন বরফে সকল দিক ঢাকিয়া ফেলে, লোকেরা কম্বলের জামা গায়ে দিয়াও শীতে কাঁপিতে থাকে, সক্রেটিস তাহার মধ্যে খালি পায়ে সামান্য কাপড় পরিয়া অনায়াসে ঘুরিয়া বেড়াইতেন। ডেলিয়ামের যুদ্ধে যখন শত্রুপক্ষ সক্রেটিসের দলকে হাঁটাইয়া দিল, তখনকার একজন প্রসিদ্ধ যোদ্ধা বলিয়াছেন, এই বিপদের সময়েও সক্রেটিসের শান্ত চেহারা ও নিশ্চিন্ত হাসিমুখ দেখিয়া এথেন্সের লোকদের মনে আবার সাহস ফিরিয়া আসিল। শত্রুপক্ষের সৈন্যরা চারদিকে মারধর করিতেছিল, কিন্তু সক্রেটিসের কি আশ্চর্য তেজ, তাহার কাছে ঘেঁষিতেও কেউ সাহস পায় নাই। সক্রেটিস নিজে গরিব, কিন্তু সারা জীবন সকলকে বিনে পয়সায় শিক্ষা দিতেন। এত বড় পণ্ডিত, কিন্তু তাহার মধ্যে অহংকারের লেশ মাত্র ছিল না। কেহ তাহাকে রাগ করিয়া কথা বলিতে শুনে নাই, নিজের সামান্য কর্তব্যটুকুও অবহেলা করিতে দেখে নাই।
শত্রু মিত্র সকলের জন্য মুখে তাহার হাসিটুকু লাগিয়াই থাকিত। কেহ কড়া কথা বলিলে বা মিথ্যা গালাগালি করিলেও তিনি তাহাতে বিরক্ত হইতেন না। কত দুষ্ট লোকে তাহার উপদেশ শুনিতে গিয়া কাঁদিয়া ফিরিত। তাহার মুখে একটি কথায় কত অন্যায় কত অত্যাচার থামিয়া যাইত। দুঃখ বিপদের সময় কত দূর হইতে কত লোকে তাহার পরামর্শ শুনিবার জন্য ছুটিয়া আসিত। যাহা ন্যায় বুঝিব তাহাই করিব, একথা তাহার মুখে শোভা পাইত। কারণ তাহার যেমন কথা তেমনি কাজ। এমন সাধু লোককে যে সকলেই ভালোবাসিবে, ঋষি বলিয়া ভক্তি করিবে, তাহাতে আশ্চর্য কি? কিন্তু সক্রেটিসের শত্রুর অভাব ছিল না। একদল লোক, কেহ হিংসায়, কেহ রাগে, কেহ নিজের স্বার্থের জন্য সর্বদা তাহার অনিষ্ট করার চেষ্টা করিত। সক্রেটিসকে সে কথা জানাইলে তিনি তা হাসিয়া উড়াইয়া দিতেন। একবার সে দেশের শাসনকর্তারা তাহাকে হুকুম দিলেন, আমরা অমুক লোককে সাজা দিব, তুমি তাহার খোঁজ করিয়া দাও। সক্রেটিস তাহাদের মুখের উপর বলিলেন, আমি অন্যায় কাজে সাহায্য করি না। শাসনকর্তারা চটিলেন। আর একবার এথেন্সের লোকেরা কয়েকজন সেনাপতির উপর খেপিয়া জুলুম করিয়া বিনা বিচারে তাহাদের মারিতে চাহিয়াছিলেন। একমাত্র সক্রেটিস ছাড়া সে কার্যে বাধা দিতে আর কাহারও সাহস হয় নাই। এ ব্যাপারেও তাহার অনেক শত্রু জুটিল। পণ্ডিতের দল আগে থেকেই খেপিয়াছিল। তারপর যখন চারদিক হইতে নানা শ্রেণীর লোকে সক্রেটিসের কাছে ঘন ঘন যাতায়াত করিতে আরম্ভ করিল, তখন শাসনকর্তারা ভাবিলেন, ইহার মনে নিশ্চয়ই কোনো মতলব আছে। এ হয়তো কোনো দিন এই সকল লোককে খেপাইয়া একটা গোলমাল বাঁধাইয়া তুলিবে। তাহারা সক্রেটিসকে শাসাইয়া দিলেন, খবরদার, তুমি এথেন্সের যুবকদের সঙ্গে আর কথাবার্তা বলিতে পারিবে না। সক্রেটিস তাহাতে ভয় পাইবেন কেন? তিনি পূর্বের মতো উৎসাহ সকলকে শিক্ষা দিতে লাগিলেন। যাহারা জ্ঞানের অহংকার করিয়া বেড়ায় তাহারাই যথার্থ মূর্খ। যাহারা অন্যায় করিয়া দেশের আইনকে ফাঁকি দেয়, তাহারা জানে না যে ভগবানের কাছে ফাঁকি চলে না। যে মানুষ খাওয়া পড়ায় অল্পেতে সন্তুষ্ট, সহজভাবে সরল কথায় সৎচিন্তায় সময় কাটায়, সেই সুখী। হাত পেটা খাইয়াও সুখী, মানুষের নিন্দা অত্যাচারের মধ্যেও সুখী। এমন করিয়া ঋষি সক্রেটিস ৭২ বৎসর বয়স পর্যন্ত যুবকের মতো উৎসাহে নিজের কাজ করিয়া গেলেন। ইহার মধ্যে সক্রেটিসের শত্রুপক্ষ ষড়যন্ত্র করিয়া তাহার নামে মিথ্যা নিন্দার রটাইয়া এথেন্সের বিচার সভায় তাহার বিরুদ্ধে অন্যায় নালিশ উপস্থিত করিল। শত্রুর দল যে যেখানে ছিল সকলে হাঁ হাঁ করিয়া সাক্ষ্য দিতে আসিল, সক্রেটিস বড় ভয়ানক লোক, সে এথেন্সের সর্বনাশ করিতেছে। অন্যায় বিচারে হুকুম হইল, সক্রেটিসকে বিষ খাওয়াইয়া মারো। সক্রেটিসের বন্ধুরা বলিলেন, হায় হায় হায়, বিনা দোষে সক্রেটিসের শাস্তি হইল। সক্রেটিস হাসিয়া বলিলেন, তোমরা কি বলিতে চাও, যে আমি দোষ করিয়া সাজা পাইলে ভালো হইত? সক্রেটিসকে কয়েদ করিয়া রাখা হইল। কবে তাহাকে বিষ খাওয়ানো হইবে সেদিনও স্থির হইল। জেলের অধ্যক্ষ সক্রেটিসের ভক্ত ছিলেন। তিনি বন্ধুদের সঙ্গে পরামর্শ করিলেন সক্রেটিসকে রাতারাতি এথেন্সের হইতে সরাইয়া ফেলিবেন। কিন্তু সক্রেটিস তাহাতে রাজি হইলেন না। তিনি বলিলেন, আমার দেশের লোকে বিচার করিয়া বলিয়াছেন আমার শাস্তি হোক। আমি সে শাস্তি এড়াইতে দেশের আইনকে অমান্য করিতে চাই না। ক্রমে দিন ঘনাইয়া আসিল। সক্রেটিসের বন্ধুরা কাঁদিতে কাঁদিতে ফিরিয়া গেলেন। কেহ কেউ রাগে দুঃখে এথেন্স ছাড়িয়া চলিয়া গেলেন। মহাপণ্ডিত প্লেটো প্রভৃতি কয়েকটি শিষ্য শেষ পর্যন্ত তাহার কাছে বসিয়া রইলেন। সক্রেটিসের প্রশান্ত মুখে ভয়ের চিহ্ন মাত্র নাই। তিনি সকলকে আশ্বাস দিতেছেন, উৎসাহের সঙ্গে বলিতেছেন, দেহ নষ্ট হইয়া যায়, কিন্তু দেহের মধ্যে যে থাকে সে অমর। এই দেহে যখন প্রাণ থাকিবে না, আমি তখনও থাকিব। একজন শিষ্য বলিলেন, মৃত্যুর পর আপনাকে কোথায় কবর দিব? সক্রেটিস বলিলেন, যেখানে ইচ্ছা, কিন্তু মৃত্যুর পর আমায় পাইবে কোথায়? এমন সময় জেলের প্রধান কর্মচারী কাঁদিতে কাঁদিতে বিষের পাত্র আনিয়া ধরিল এবং সক্রেটিসের কাছে ক্ষমা চাইল। সক্রেটিস তাহাকে আশীর্বাদ করিয়া হাসি মুখে বিষ পান করিলেন। তারপর শিষ্যদের সহিত কথা বলিতে বলিতে ক্রমে তিনি অবসন্ন হইয়া পড়িলেন। দেখিতে দেখিতে তার হাত পা অবশ হইয়া আসিল। শেষে মৃত্যু আসিয়া মহাপুরুষের জীবন শেষ করিয়া দিল। সক্রেটিস মরিয়া অমর হইলেন। তাহার নাম চিরকালের জন্য পৃথিবীর ইতিহাসে থাকিয়া গেল।
সত্যের জন্য মৃত্যুবরণ করা যায়, কিন্তু সত্যকে হত্যা করা যায় না। সক্রেটিসের জীবন আমাদের শেখায় ন্যায়ের পথে থাকলে ভয় নেই। যদি গল্পটি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাঠশালা প্যালেস গল্পের আসরে আবার দেখা হবে।